আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 বিকাল 4টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্র্যান্ডটি শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে থাকবো। আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। মামলা করার 12 বছর পর অর্থ ফেরত পেতে যাচ্ছেন ডেস্টিনি মাল্টিপারপাসের 8.5 লাখ গ্রাহক। রায়ে হাইকোর্ট বলেন প্রতিষ্ঠানটির ব্যাংকে জব্দ থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে হবে। একে ঐতিহাসিক রায় বলছে দুদক। সংস্থাটির আইনজীবী জানান এই প্রথম কোনো মামলায় অর্থ ফেরত পাবেন ভুক্তভোগীরা। মাসুদুর রহমানের রিপোর্ট। দেশের মানুষের কাছে আলোচিত সমালোচিত এক নাম ডেস্টিনি। 2022 সালের 12 মে ডেস্টিনি মাল্টিপারপাসের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল হারুন, এমডি রফিকুল আমিন, পরিচালক মোহাম্মদ হোসেন সহ 46 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত 4। রায়ের শেষাংশে ডেস্টিনি মাল্টিপারপাস গুটিয়ে নিয়ে 8.5 লাখ শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী ও ভুক্তভোগীদের অর্থ ফেরতে কমিটি করে দেয়া হয়। তবে পুরো রায় নয়, শুধু অর্থ ফেরতের অংশটুকু চ্যালেঞ্জ করে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভের পক্ষে ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক আজম আলী হাইকোর্টে আপিল করেন, যদিও আজম আলী আসামি নন। গেল সপ্তাহে আপিল খারিজ করে রায় দেন বিচারপতি কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। বলেন ডেস্টিনি একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজ, যারা মূলত মানুষকে ধোঁকা দিত। পাওনাদারদের টাকা না দিতেই ওই আপিল করা হয়েছিল। বিচারিক আদালতের যে অবজারভেশন, দুদক আইনজীবী জানান এই রায়ে 1 যুগ পর 8.5 লাখ গ্রাহকের অর্থ ফেরতের সব দ্বার খুলে গেল। দুদকের মামলা করছে, মামলা করে সাজা পাচ্ছে, কিন্তু অ্যাফেক্টেড পার্সনরা কখনো টাকা পাচ্ছে না। এটা আমাদের বিরুদ্ধে অনেক এলিগেশন ছিল। এই প্রক্রিয়ায় আমরা মনে করি একটা দরজা খুলে গেল, এবং এই দরজার খোলার ফলে 8,50,000 যারা ইনভেস্টার্স আছেন, যারা শেয়ার হোল্ডার্স আছেন, যারা ভিকটিম আছে, এই কমিটি কাছে যদি তারা আবেদন করে এবং কমিটির সমস্ত প্রপার্টিগুলো মূল্যায়ন করে, ব্যাংক অ্যাকাউন্ট, স্থাবর অস্থাবর সম্পত্তি মূল্যায়ন করে তাদের কাছে এই টাকাটা রিটার্ন দিতে পারবে। তবে ডেস্টিনি মাল্টিপারপাসের আইনজীবীর দাবি, কোনো অপরাধ না করেও কোম্পানি বন্ধ করে দিয়ে অর্থ ফেরতের নির্দেশ এসেছে। এর বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন তারা। যারা অপরাধ করেছে তাদেরকে আপনি বাদ দেন, তাদেরকে শাস্তি দেন, ফাঁসি দেন, সবকিছুই করেন, কিন্তু তার কোম্পানিটাকে শেষ করে দিতে হবে। আপনার মাথায় একটা টিউমার হলো, আপনি টিউমারটাকে অপারেশন করবেন। আপনি যদি এখন মাথাটা কেটে ফেলেন তাহলে কি অবস্থা দাঁড়াবে? আপিলে তো অবশ্যই যাব। ডেস্টিনি 2000-এর বিরুদ্ধে দুর্নীতির আরেকটি মামলা বিচারাধীন রয়েছে ঢাকার আরেকটি আদালতে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই তাণ্ডব চালানো হয়েছে কিনা এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে এই প্রশ্ন রাখেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন সরকার প্রধান। পরে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত দুর্যোগ অধিদপ্তর এবং সেতু ভবন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহত কয়েকজনের সাথে কথা বলেন তিনি, নেন চিকিৎসার খোঁজ খবর। এ সময় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত, তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই জ্বালাও-পোড়াও করা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জড়িতদের বিচার নিশ্চিতে সবার সহযোগিতা চান তিনি। সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছু না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। আর কেউ যেন ধ্বংসাত্মক কাজ করতে না পারে, সেজন্য দেশবাসীর সহায়তাও চান শেখ হাসিনা। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। পরে দুর্যোগ অধিদপ্তরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যান সেতু ভবনে, ঘুরে দেখেন বিধ্বস্ত পার্কিং লট সহ ভবনের ভেতরের অংশ।
স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে কবে চালু হবে তা এখনই বলা যাচ্ছে না। সেতু ভবনে এই কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে প্রয়োজনীয় কাজ করা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে পররাষ্ট্রমন্ত্রী এবং ধর্মমন্ত্রী আশ্বাস দেন, শিক্ষার্থীদের কোনো হয়রানি করা হবে না। চকচকে সেতু ভবন এখন যেন ধ্বংসস্তূপ। ভাঙ্গা কাজ, আসবাব, কাগজ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে, আর নিচে পুড়ে ভস্মীভূত হওয়া নতুন পুরাতন অর্ধশতাধিক গাড়ি। ক্ষতিগ্রস্ত সেতু ভবন শনিবার সকালে পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাথে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনরায় কবে চালু হবে তা এখনোই বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্তের উপরে আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব, এবং তিনি প্রত্যক্ষভাবে বিভিন্ন স্থাপনা, বিটিভি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় গিয়েছেন। গেল সপ্তাহে নাশকতায় ক্ষয়ক্ষতির শিকার যাত্রাবাড়ী ও কদমতলী থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যান শনিরাকড়া এলাকাতেও। এছাড়া নারায়ণগঞ্জেও সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৮ দফার যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে, এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আলেম ওলামাদের মানববন্ধনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। অভিযোগ করেন, গেল ৬০ বছরের ইতিহাসে যা ঘটেনি, কোটা আন্দোলনকে কাজে লাগিয়ে তা ঘটিয়েছে বিএনপি জামাত। মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে। এটি কোনো ছাত্ররা করে নাই, এটি কোনো প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না। মানববন্ধনে ছিলেন ধর্মমন্ত্রীও। তিনি বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত সমর্থন করে না ইসলাম ধর্ম। এছাড়া মন্ত্রীরা আশ্বাস দেন, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হয়রানি করা হবে না। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসায় কোনো বৈষম্য করা হবে না। সকালে 14 দলের নেতাদের সাথে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এই কথা জানান জোটের মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, হতাহতদের ঘটনায় সুষ্ঠু বিচার করা হবে, এক্ষেত্রে কোনো বৈষম্য হবে না। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তা করবে সরকার। পরে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে যান 14 দলের নেতারা। কোনো দল নেই, দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না, এইটাই আমরা আশা করি। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলায় আজও সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এমনিতেই জনজীবন ঢিলেঢালা। তবে রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন বাজারে মানুষের সমাগম দেখা গেছে। ঢাকার ভেতরে চলাচলকারী বাসে যাত্রীর সংখ্যা কম, চলছে ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা সহ অন্যান্য যানবাহন। গাবতলী, সায়দাবাদ এবং মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কিছু বাস ঢাকা ছেড়ে যাচ্ছে। বিকেল 5টার পর থেকে আবারও চলবে কারফিউ। এদিকে শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে সেনা সদস্যরা, বিশেষ করে গণভবন, সচিবালয়, বাংলাদেশ হাইকোর্ট সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। ওই সময় তো বের হইতে পারি না, এই কারণে আমাদের ইনকাম নাই, ইনকাম না ছাড়া আমাদের খুব কষ্ট হয়েছে। দেশ যাতে শান্তভাবে চলে, আমরা যাতে পরিমাণ ঠিকমতো চালাইবার পারি। চাই তো শান্তি চাই, দেশে পরিবেশ ভালো থাকলে বেহেরি ভালো লাগবে। পড়াশোনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে, এটা যেন তাড়াতাড়ি একটু নিরসন হয়। কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক আসিফ, আবু বকর এবং নাহিদকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। ভিপি নূর সহ রাজনীতিবিদদের সাথে তাদের সংযোগ কি সেটি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এই কথা জানিয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ। তিনি বলেন, নাশকতাকারীদের সবাইকে একে একে ধরা হবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যাপক সংঘর্ষ হয়। গেল বৃহস্পতিবার পুলিশ ভেবে জাহিদ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ 1 কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। লুট করা হয় তার মোবাইল ফোন ও বৈধ পিস্তল। ভিডিও ফুটেজ দেখে জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে পিস্তল ও মোবাইল ফোন। কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপরে বেদম পিটের পর 1-1.5 কিলোমিটার তাকে টেনে নিয়ে গেল, যেটা আমরা ছবিতে দেখলেন। তার মোবাইল নিয়ে যাওয়া, তাকে যে 1-1.5 কিলোমিটার পথ তাকে যে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া, তারা স্বীকার করেছেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক আসিফ, আবু বকর ও নাহিদকে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। ডিবি প্রধান জানান, ভিপি নূর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তাদের কি কথা হয়েছিল সেটি জানার চেষ্টা করছেন তারা। নুরু এবং আরও কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা তাদের তথ্যের ভিত্তিতে তারা একথা আমাদের কাছে বলেছেন যে নুরু বারা যেটা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমন্বয়ের সাথে তাদের কথা হয়েছে, সে তার সাথে কথা হয়েছে, তাকে অনেকে তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার। ডিবি প্রধান আরও জানান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ আটক রাজনীতিবিদদের নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। গ্রি এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। কাল পরশুর মধ্যেই মোবাইল ইন্টারনেট সেবা চালুর আশা করছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি জানান, আগামীকাল সকালে মোবাইল অপারেটরদের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, কয়েকদিনের তাণ্ডবে আইসিটি খাতে প্রত্যক্ষ ক্ষতি 1000 কোটি টাকা ছাড়িয়েছে। সরকার ইন্টারনেট সেবা বন্ধ করেনি, বরং ডেটা সেন্টার এবং ফাইবার কেবল পোড়ানোর কারণেই এই দুর্ভোগ বলে জানান প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কোমলমতি শিক্ষার্থীদের সাথে সরকারের দূরত্ব সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। ইন্টারনেট বিচ্ছিন্নতায় আইটি খাতে ক্ষতি হয়েছে অপূরণীয়। ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বলছেন, ভাবমূর্তি ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামীতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান আইটি খাত সংশ্লিষ্টদের। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বাধীন ইসলাম। রাজধানীর বনানীতে অবস্থিত বহুমুখী আইটি প্রতিষ্ঠান ইনস্ট্রাক্টরি। এর আয়ের বড় অংশই আসে আউটসোর্সিংয়ের ক্রিয়েটিভ ডিজাইন থেকে। মূলত ফাইবার, আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারের মতো বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেস থেকে কাজ বেছে নেয় ইনস্ট্রাক্টরি। উদ্যোক্তা জানান, টানা 5 দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বিদেশি গ্রাহকদের অর্ডারের বিপরীতে দেয়া যায়নি ডেলিভারি। তাতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। একই অবস্থা বনশ্রীর বিডি কলিংয়েরও। আমরা এই 7 দিনে আসলে যারা মার্কেট প্লেস নির্ভর কাজ করি বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করছি, তাদের কিন্তু ভালো একটা ভোগান্তি হয়েছে। স্টিল আমাদের যে আর্থিক ক্ষয়ক্ষতির কথা যদি বলি, এটা হিউজ। এটা এখন পর্যন্ত আমরা স্টিল ক্যালকুলেট করতেছি, কারণ এটা তো প্রায় ডে অনুযায়ী আমাদের ক্যালকুলেশনটা হয়। সঠিক সময়ে সাড়া দিতে না পেরে গ্রাহকের নেগেটিভ রিভিউতে মার্কেট প্লেসে রেটিং কমেছে অনেক ফ্রিল্যান্সারের। এখন তা কিভাবে কাটিয়ে উঠবেন সেই দুশ্চিন্তায় তারা। ইনস্ট্যান্ট রিপ্লাই এতটা ইম্পর্ট্যান্ট বিকজ মার্কেট প্লেসগুলো এত স্যাচুরেটেড, এত বেশি অপশন ক্লায়েন্টদের হাতে। আমি যদি একটা ক্লায়েন্টকে 10 বা 15 মিনিটের মধ্যে রেসপন্স না করতে পারি, সে কিন্তু সুইচ করতেছে অন্য ফ্রিল্যান্সারের কাছে। বেসিসের তথ্য অনুযায়ী ইন্টারনেট না থাকায় আইটি সেবা রপ্তানিতে ক্ষতি প্রায় 500 কোটি টাকা। এই অবস্থায় এখন ভাবমূর্তি ফেরানোকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বিদেশের কেবল কাটা গেলেও দেশের ভেতরের বাণিজ্য কিছু বন্ধ হবে না, প্রিপেড মিটার বন্ধ হবে না, ই কমার্স বন্ধ হবে না, লোকাল সার্ভিসগুলো তো ইন্ট্রানেটের ভেতর দিয়ে যায়। এই নেটওয়ার্ক টপোলজিগুলো ডিজাইন করা, সেফ ইন্টারনেট কনফার্ম করা, এই সবগুলো জিনিস এখন করতে হবে। আমরা যারা আইটি খাতে, যাদের একদমই ইন্টারনেটটা মাস্ট,
তাদেরকে আলাদা একটা হাব থেকে কানেকশন দেওয়া হোক। আমাদের সদস্যরা, আমাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড হোল্ডার যারা আছে তারা ওই হাব থেকে কানেকশনটা পাবে এবং ওই হাবটা যেন ডাউন করা না হয় সেই ব্যবস্থা করে দেওয়া হোক। বর্তমানে বিজনেস প্রসেস আউটসোর্সিং, সফটওয়্যার তৈরি ও ডিজাইন সহ নানামুখী কাজে যুক্ত প্রায় ৩ লাখ মানুষ। এ খাত থেকে বছরে বৈদেশিক মুদ্রা আয় হয় কম বেশি $200 কোটি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।